সেটা স্ট্যাটিস্টিক্যালি অনেকভাবেই করা যায়, এরর না বলে আমি অ্যাকসেপ্টেন্স বলছি আমরা। তাহলে এই অ্যাকসেপ্টেন্সটা স্টাডি করার পরে আমি বলবো যে আমার ওই পার্টিকুলার ডেটা সেটের জন্য এই মডেলটা ফিল্ড হয়েছে, ওই একই ধরনের রিলেভেন্স ডেটার জন্য আমার এই মডেলটা কাজ করতে পারে, যে কোনো ডেটার জন্য কাজ করতে পারবে না, রিলেভেন্ট ডেটার জন্য ইন ফিউচার এটা কাজ করতে পারে। সকালবেলা আজকে দেখলাম, আজকে 26 আগস্ট 2021, আমরা ধরুন 26 আগস্ট 2020, এরকম করতে লাস্ট 100 ইয়ার্স এর ধরুন আমি আজকে এই সকালবেলা 11:15 কেমন ওয়েদার ছিল ধরে নিন, কল্যাণ ইউনিভার্সিটি কেমন ওয়েদার ছিল সেটাকে দেখে আমি একটা মডেল বিল্ড করলাম। মডেল বিল্ড করার পর আমি বললাম দেখুন 26/2042, ওকে, দেখবেন সেখানে এরকম ওয়েদার আসতে পারে। এই যে আমি প্রেডিক্ট করছি, বলতে পারছি, ওকে, দিস ইজ নোন অ্যাজ এক্স্যাক্টলি, আমি যে বলতে পারলাম অন বেসিস অফ সাম রিলেশন, অন বেসিস অফ সাম, এই রিলেশনটাকে আমরা মডেল বলছি, অন বেসিস অফ সাম ফাংশন, এই ফাংশনটাকে আমরা মডেল হিসাবে বলি। প্রতিটা ডেটার জন্য ডিফারেন্ট টাইপ অফ মডেল বিল্ড হতে পারে। সকালবেলা ডেটার জন্য এক ধরনের মডেল হতে পারে, দুপুরবেলার জন্য এক ধরনের হতে পারে, 5 মিনিট আগের জন্য একটা মডেল হতে পারে, 5 মিনিট পরের জন্য একটা মডেল হতে পারে। তাহলে এই যে পুরো এন্টায়ার সিস্টেমটাকে আমরা কিভাবে বিল্ড করছি না, একটা ট্রেনিং সেট একটা টেস্ট সেটে ভাগ করবো। ডেটা সেট যেটা ছিল এই লাস্ট 100 বছরের ডেটা সেটটাকে ট্রেনিং সেট অ্যান্ড টেস্ট সেট। সাধারণত আমি বলে নিচ্ছি, সাধারণত আমরা 75% সেটা আমরা ট্রেনিং সেট হিসাবে নিই, আর তার রেস্ট অফ 25% আমরা টেস্টিং সেট হিসাবে ট্রিট করি সাধারণত, মোস্ট অফ দ্য টাইম। এটা অনেক জাস্টিফিকেশন আছে, আমি সেটাতে যাচ্ছি না। সাধারণত কেউ বলবেন স্যার 75 কেন, আপনি 76 নিন, 24 নিন, তাহলে কি ভুল হবে? কেউ বলবেন আপনি 74 না 75 না নিয়ে আপনি ওটাকে 73.25 নিন, বাকিটা আপনি টেস্টিং হতে পারে। সাধারণত আমরা একটা ডেটা সেটকে দুটো ভাগে ভাগ করি, একটা ট্রেনিং সেট এন্ড টেস্টিং সেট, সেটা 75 এবং 25 ভাগ করি। এটাও আমরা কোন সেটে ভাগ করব তার জন্য যে মেথোডলজিটা আছে সেটা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, যে কতগুলো আপনি 75-25 নেবেন, না 80-20 নেবেন, না আপনি 79-21 নেবেন, এই যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন দিয়েও এটা আমরা করতে পারি। ওভারঅলি আপনাদের যেটা জানতে হবে যে একটা ডেটা সেট থাকে, সেখানে আমরা ট্রেনিং টেস্টিং সেটে ভাগ করি। এবার ট্রেনিং সেটের উপরে আমরা ওই মডেলটাকে মানে ফাংশনটাকে বা রিলেশনটাকে খোঁজার চেষ্টা করি। এখন আমার কাছে রিলেশনটা খোঁজার সময় অনেকগুলো রিলেশন থাকতে পারে আমার কাছে, F1 F2 এরকম করতে করতে আমরা অনেকগুলো, আমরা ধরুন FN টাইপের রিলেশন আমরা ওখান থেকে জেনারেট করতে পারি। কাজ করছে না, যাক ঠিক আছে। F1 আপ টু FN পর্যন্ত আমরা অনেকগুলো রিলেশন বিল্ড করতে, তার ভিতরে কোন রিলেশনটা বা কোন ফাংশনটা ওই পার্টিকুলার ডেটা সেটের জন্য বেস্ট ফিট, মানে বেস্ট সুইটেড, মানে কম এরর দেবে এবং ভালো রেজাল্ট দেবে, সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ। এই F1 থেকে F1 যে এতগুলো সলিউশন আছে আমি বলছি, এটাই হচ্ছে হাইপোথিসিস স্পেস, বা এটাই হাইপোথিসিস। আপনাদের হাইপোথিসিস বলার কিছু মোস্ট অফ আপনারা সবাই জানেন, হাইপোথিসিস স্পেস হচ্ছে সেই সলিউশন স্পেস, সেই সাবসেট যেখানে দুটো ডোমেন সেট এবং কোডোমেন সেটের ভিতরে আমরা একটা রিলেশন বিল্ড করি। এখন মেশিন লার্নিং এর ভাষায় একটা ইনপুটের জন্য, কোন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনপুটের জন্য একটা ডিপেন্ডেন্ট আউটপুটকে খোঁজার চেষ্টা করি, যে রিলেশন গুলো দিয়ে, যে ফাংশন গুলো দিয়ে, সেগুলি হচ্ছে হাইপোথিসিস হিসেবে ঠিক করি। ক্লাসিক্যালি আমরা এখানে যেমন বলছি এক্স অ্যান্ড ওয়াই ক্যান বি ভ্যালু, দেন কে নিড টু বি নাম্বার, দ্য ফাংশন এ হাইপোথিসিস, এই ফাংশনটা হাইপোথিসিস বলছি। আসলে এটা লার্নিং বলছি তার কারণ আমার কাছে ডেটা সেটের উপর দাঁড়িয়ে আমি ওটা বিল্ড করছি। ওকে, কিছুটা বোঝা গেল কিনা দেখুন, মানে ট্রেনিং সেট, টেস্টিং সেট, হাইপোথিসিস। আমি এরপরে আসছি যে এখানে একটা জেনারেলাইজেশন বলে একটা টার্ম হয়, যেটা আমি পরের স্লাইডে আছে মোস্ট প্রবাবলি, যে যখনই আমি ওই ফাংশনটাকে তৈরি করাচ্ছি সেটা জেনারেলাইজ যে কোনো ওই ধরনের একই ধরনের ডেটা সেটের উপর কাজ করতে পারছে কিনা, যদি এটা কাজ করতে পারে তাহলে এটা জেনারেলাইজড হিসাবে ঠিক হবে। এই যে উই কনফার্ম এই হাইপোথিসিস জেনারেলাইজ if it is correctly predict the value of y for novel example, একটা নতুন এক্সাম্পলের জন্য যে জেনারেলাইজ কনফার্ম এ হাইপোথিসিস জেনারেলাইজ আর ওয়েল আমরা যেটা বলি, if it correctly predict the value of y for novel examples.
তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং সেট, টেস্টিং সেট এবং তাকে তাদের হাইপোথিসিস আমরা তিনটে ভাগে যদি আমরা নিই, আসলে দুটো ভাগ, ট্রেন অ্যান্ড টেস্ট। এবার ট্রেন অ্যান্ড টেস্টের মধ্যে কানেকশনটা আমরা দিচ্ছি হাইপোথিসিস, যেটাকে আমরা রিলেশন বলতাম ম্যাথমেটিক্স, যেটাকে আমরা ফাংশন বলতাম, যেটাকে ইকুয়ালি ফাংশন একটা ডেফিনেশন ছিল রুল অফ করসপন্ডেন্স বিটুইন দ্য টু সেট, ডোমেন সেট আর কোন ডোমেন সেট। এখানে ধরে নিয়ে একটা ডোমেন সেট আছে আমাদের, আমরা যাকে আমরা যদি এক্স বলি আর কোডোমেন সেটটা যদি ওয়াই বলি, তাহলে আমরা তাদের মধ্যে রিলেশন খোঁজার চেষ্টা করতাম। আর অনেক রিলেশন থাকছে, সেই রিলেশন গুলোর সেটটাকে হাইপোথিসিস স্পেস বলছি বা হাইপোথিসিস বলছি, যে পার্টিকুলার কোন এক্স এর জন্য পার্টিকুলার ওয়াই কে আমরা পাচ্ছি, এবং সেই একই এক্স এবং একই ওয়াই যেভাবে আমরা যে ফাংশনটা দিয়ে পেলাম, একটা আননোন এক্স দিয়ে একটা আননোন ওয়াই কে আমি ওখানে পেয়ে যাবো। ওকে, যদি সে দিতে পারে, কারেক্টলি প্রেডিক্ট করতে পারে, যদি সেটাকে ফিট, তখনই আমি মডেলটাকে ফিট হিসাবে ট্রিট করি এবং সেটাকে আমরা জেনারেলাইজড হাইপোথিসিস হিসাবে নিয়ে আসি। এটা কখনো স্টোকাস্টিক, একটা এক্সাম্পল দেওয়া আছে, নেট বাইজের ক্ষেত্রে স্টোকাস্টিক আমরা বলি, বাকিগুলোর ক্ষেত্রে আমরা নিতে পারি না। বিলিপ নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা স্টোকাস্টিক্স নিই। ওকে, কখনো স্টোকাস্টিকের বাইরেও আমরা এমনি সিম্পলি আমরা জার করতে পারি একটা ট্রেনিং সেট, টেস্টিং সেট। তাহলে ওভারঅলি আমরা যখন মেশিন লার্নিং আমরা যারা পড়তে এসেছি, সেখানে আমরা একটা জিনিস খোঁজার চেষ্টা করলাম যে আমরা কি কি করছি এখানে। আসলে আমরা ডেটা সেটটাকে ট্রেনিং এবং টেস্টিং সেটে ভাগ করব। ট্রেনিং সেটের উপর দাঁড়িয়ে আমরা কি করব, তার মডেলটাকে ফিট করব, মডেলটাকে বিল্ড করার চেষ্টা করব। যখনই মডেলটা বিট হয়ে যায়, আমি টেস্টিং সেটের উপর ওকে পারফর্ম করাবো, দেখাবো ওর কতটা এরর তৈরি হচ্ছে। টেস্টিং সেট মানে তো আমার কাছে নোন, আমি যদি ক্লাসিফায়ারই বলি, আমার ক্লাসটা নোন জানা আছে, আমি সেই ক্ষেত্রে আমি ওটাকে ইউজ করার চেষ্টা করবো টেস্টিং সেটের ক্ষেত্রে। এবার টেস্টিং সেটের পর ওয়ার্ক করার পর আমি তার এররটা টেস্ট করবো, এররটাই আমাকে বলে দেবে আমার মডেলটা ফিট হয়েছে কি হয়। যদি মডেলটা ফিট হয়ে যায়, তাহলে এবার আমি কি নোভেল একটা নিউ একটা ডেটা সেটের উপর, নিউ রিলেভেন্স ডেটা সেট, আদার্স ডেটা সেট হবে না, ওই রিলেভেন্ট ডেটা সেটের উপর আমি ওটাকে বিল্ড করবো, তার একটা প্রেডিকশন করার চেষ্টা করবো। এটা হচ্ছে মেশিন লার্নিং এর বেসিক ওয়ার্ক যদি বলা যায়। এখানে কয়েকটা ভাগ আছে, আমি কয়েকটা টার্ম আমরা বলি, যে ওই আমি হাইপোথিসিস নিয়েছিলাম না, F1 থেকে Fn কোনটা ভালো হবে আপনি কি করে জানেন। তো ওখানে এই আমি টার্মটাতে আসছি, যেটা আমরা সাধারণত বলে থাকি, যদি আমরা হাইপোথিসিসকে ডিজাইন করার চেষ্টা করি, সেটা সবসময় সিম্পলেস্টটাকে সবসময় খুঁজি, এটাকে আমরা ওখাম মেজার হিসাবে ট্রিট করি, সাধারণত ওখাম মেজার বলা হয় এটাকে, যে সিম্পলেস্ট ফর্মটাকে আমরা ওখান থেকে স্টাডি করি। যাই হোক, আমরা দুটো ভাগে ভাগ করি, মানে সুপারভাইজ লার্নিং কে যদি সাধারণত নিই, একটা ক্লাসিফায়ার থাকে, একটা রিগ্রেশন থাকে। রিগ্রেশন মানে আপনি সবসময় জানবেন একটা সেখানে একটা নিউমেরিক্যাল ভ্যালুটা এরকম কন্টিনিউয়াস ভ্যালু, নিউমেরিক্যাল শুধু বলে না, কন্টিনিউয়াস ভ্যালু থাকবে। আবার যদি ক্লাসিফায়ার হয়, সেখানে আমরা সাধারণত ডিসক্রিট ভ্যালুকে নিয়ে আমরা কাজ করি। সাধারণত আমি এই কারণে বলছি, এটা একদম ওয়েল ডিফাইন না, কখনো কখনো রিগ্রেশনটাও ক্লাসিফায়ার হিসেবে ইউজ করা হয়। যেমন লজিস্টিক রিগ্রেশন আসলে একটা রিগ্রেশন, ওটাকে ক্লাসিফায়ার হিসেবে করছি আমরা। কেএনএন আসলে রিগ্রেশন, ওটা ক্লাসিফায়ার হিসেবে ইউজ করতে পারি আমরা। ওকে, তাহলে ক্লাসিফায়ার হচ্ছে সবসময় ডিসক্রিট ভ্যালু বা ফাইনাইট ভ্যালু হিসাবে ও সবসময় ট্রিট হবে। রিগ্রেশনের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস ভ্যালু হিসাবে ট্রিট করবো। টেম্পারেচার আমরা এখানে খুব সহজে একটা টেম্পারেচারকে প্রেডিক্ট করছি, আসলে এটা রিগ্রেশন দিয়ে করতে নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে। আর সব এফ গুলো যে স্পেসের ভেতর থাকবে সেটাই হচ্ছে হাইপোথিসিস স্পেস। এফ মিনস যে রিলেশন গুলো যেখানে থাকবে সেটাকে হাইপোথিসিস স্পেস হিসাবে আমরা ট্রিট করি। এই হাইপোথিসিস স্পেসটাকে আমরা কনসিস্টেন্ট বলছি। কনসিস্টেন্ট তখনই বলবো হাইপোথিসিসটা যদি যে ডেটাগুলো আছে, যে ডেটার উপর আমি বিল্ড করার চেষ্টা করছি, ডেটাগুলোকে একদম কনসাইড করে যায়। আমি একটা এক্সাম্পল ছবি আছে, ছবিটা দেখলে বোঝা যাবে, সেটা যদি উপর কনসাইড করে যায়, তাহলে সেটা কনসিস্টেন্ট হবে। আর এই এন্টায়ার সিস্টেমটাকে আমি কতগুলো হাইপোথিসিস স্পেসে এন্টায়ার, অনেক মানে ফাইনাইট নাম্বার, ডেফিনেটলি ফাইনাইট নাম্বার আমরা বলি, ইনফাইনাইট বলি না, ফাইনাইট নাম্বার অফ সলিউশন ছিল, ফাইনাইট নাম্বার অফ এফ ছিল, ফাইনাইট নাম্বার অফ রিলেশন ছিল, তার ভেতর থেকে আমি কোনো একটা রিলেশনকে নেব। ওকে, কোন রিলেশনটাকে নেব, যেটা সব থেকে সিম্পলেস্ট আমি সেটাকে নেব। এটা একটা ফিলোজফিক্যাল অ্যাসপেক্ট, ফিলোজফিক্যাল থট। ওকে, মানে ইংলিশ ফিলোজফার ওকরাম, ওনার থটের উপর দাঁড়িয়ে আমরা সাথে কোনটাকে সব থেকে সহজটাকে পিক করো। ওকে, সেখান থেকে তুমি বিল্ড করার চেষ্টা করো ক্লাসিফায়ার হাইপোথিসিস স্পেস যদি বলা যায়। এই যে কয়েকটা এক্সাম্পল আছে এখানে, এই যে দেখানোর চেষ্টা করছি আমি, দেখুন এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করেন, এখানে কিছু আমরা ভ্যালু নিয়েছি, ভ্যালুটা এরূপ নিয়েছি আমরা, যে ওই ওভার ফিটিং, আন্ডার ফিটিং। ধরুন এই যে ডেটা পয়েন্ট গুলো দেওয়া আছে, এখানে ডেটা পয়েন্ট গুলো দেওয়া আছে, খেয়াল করুন এখানে এই ডেটা পয়েন্ট গুলোর উপর আমরা এইগুলো ডেটা পয়েন্ট, আমাদের ক্ষেত্রে ডেটা পয়েন্ট গুলো দেওয়া আছে। আমি এখানে কি করার চেষ্টা করছি, ডেটাগুলোর সঙ্গে একটা কানেকশন, একটা ফাংশন তৈরি করছি, অনেকগুলো ফাংশন আছে, অনেক ধরনের ফাংশন তৈরি করছি। এখন এই আসলে ফাংশন গুলো সবই হাইপোথিসিস স্পেসের ভিতরে লাই করছে। আমি এর ভেতর থেকে একটা বেস্ট ফিটেড ফাংশনকে পিক করবো। কিভাবে পিক করবো,
না ওই আমি আগে যেমন বললাম, আমি ওর এররটা চেক করবো, এররটা চেক করে আমি check করবো। আমার কাছে কোনটা বেস্ট ফিটেড আছে। এবার আমি এখানে একটা বলার আছে, এখানে একটা আন্ডার ফিটিং ওভার ফিটিং হয়। সেটা হচ্ছে আপনি খেয়াল করুন, আসলে এইগুলো সবগুলোই কিন্তু কনসিস্টেন্ট, সব কিন্তু ডেটা পয়েন্ট দিয়ে গেছে, ফাংশন সব ডেটা পয়েন্ট দিয়ে গেছে, সবগুলো ডেটা, তাহলে আসলে যে আমরা রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি এই ছবিটাতে সবগুলো কনসিস্টেন্ট। কিন্তু এখানে একটা ওভার ফিটিং এর ব্যাপার থাকে। ওভার ফিটিং থাকতেই পারে। এই ওভার ফিটিংটা হচ্ছে একটু বলি তাহলে এই টার্মগুলো, ওভার ফিটিং আন্ডার ফিটিং ব্যাপারটা কি। ওভার ফিটিংটা হচ্ছে যে ট্রেনিং ডেটা সেটে ভাগ করেছি তার জন্য যে অ্যালগরিদমটা দিই সেটা খুব ভালো, কিন্তু টেস্টিং সেটের জন্য সেটা কাজ করছে না। আমি ওভার ফিটিংটা একটু বলিনি, তারপরে আমি আসছি। এই যে এখানে যেমন আমি একটা এক্সাম্পলটা ছবি আছে, একটু ডেফিনেশনটা বলি। ওভারফিটিং বলা হচ্ছে ওভারফিটিং হ্যাপেন্স when a model learn the detail and noise in the training data set to the extent that it negatively impacts the performance of the model on being data. ট্রেনিং ডেটা সেটে যদি নয়েজ থাকে, কিছু এরর থাকে, সেই নয়েজের উপর দাঁড়িয়ে আমি আমার অ্যালগরিদমটাকে, আমি আমার ফাংশনটাকে তৈরি, অ্যালগরিদম না বলে ফাংশন বলি আপনাদের বুঝতে সুবিধা হবে, ফাংশনটাকে দাঁড় করিয়েছি। কিন্তু যখন আমি নোভেল মানে নতুন ডেটা পেয়েছি, সেই ডেটার উপর যখন আমি দাঁড় করাচ্ছি তাতে কিছু এররটা অনেক বেশি দিচ্ছে। তার কারণটা হচ্ছে ওই নয়েজি ডেটা, বা আমি বলা যায় ট্রেনিং ডেটার উপর দাঁড়িয়ে এতটাই ফিট করেছি যে ওই টেস্টিং ডেটার উপরে এটাকে দাঁড় করানো যাচ্ছে বা নতুন ডেটার উপর দাঁড় করানো যাচ্ছে। আমি একটা খুব সহজ এক্সাম্পল নিচ্ছি ওভার ফিটিং এর ক্ষেত্রে। আমি বলেছিলাম যে আমার যে ডেটা সেট হবে তাকে 75 এবং 25 ভাগ করব। 75 হচ্ছে ট্রেনিং, 25 হচ্ছে টেস্টিং। এখন আমি বলছি আমি যদি এটা 95% বা 99% যদি ডেটা নিই, 99% যদি আমি কিছু ইউজ করবো, 99% ইউজ করছি ধরে নিন ট্রেনিং এর জন্য, আর 1% রাখছি আমি টেস্টিং এর জন্য, তাহলে এখানে ওভারফিটিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। ওকে, কারণ ওটা মডেলটা প্রায় কাছে, আমি টেস্টিং সেট এতটাই কম ডেটার উপর করেছি যে আমার মডেলটা বিল্টই হয়, মডেল বিল্ট হয়েছে ট্রেনিং এর জন্য ফাইন, কিন্তু নতুন ডেটার সেট দিলে সেখানে এরর দেওয়ার সম্ভাবনা বেশি, দ্যাট মিনস তার পারফরমেন্স লো। তাহলে সেটা বলছি, তার জন্য আমরা ওভারফিটিংটাকে বলি। এটাকে মানে বাই ডেফিনেশন যদি বলা যায়, সেটা আমরা বলতে পারি সেকেন্ড ডেফিনেশনটা কিছুটা কাছাকাছি। ওভারফিটিং is more likely with non-parametric and non-linear models that have more flexible when learning a target function. আসলে এখানে আবার একটা টার্ম চলে আসবে যে আমরা কি মানে কি খোঁজার চেষ্টা করি, আমরা খোঁজার চেষ্টা করি মডেলটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লার্ন করা। তো সেটাই, মডেলটাকে অনেক বেশি লার্ন করানোর চেষ্টা করলে সেটা আবার অনেক ভুল বেশি জেনারেট করতে চেষ্টা করি। ওকে, তার জন্য আমরা কখনই ডেটা সেটটাকে এরকম 99% আমরা সাধারণত নিই, কখনো কথা ঠিক ইন মোস্ট অফ দ্য কেস আমরা 75 থেকে 25% ডিভাইড করি, সেখান থেকে মডেলটাকে বিট করার চেষ্টা করি। এটা আমার ওভারফিটিং এর জন্য। আন্ডার ফিটিং এর জন্য ঠিক উল্টোটা, যে এত টেস্টিং ডেটা সেট এতটাই বেশি নিচ্ছি, ট্রেনিং ডেটা সেট এতটাই ছোট নিচ্ছি, তার উপরে মডেলটা বিল্ট। তার জন্য আমরা যেটা বলি ওভারফিটিং যেটা হয়, ওভারফিটিং হচ্ছে ট্রেনিং ডেটা সেটের জন্য ভালো কাজ করছে, জেনারেশনটা পুর, কারণ ওই ডেটাগুলোর জন্য তো ফিট করে আছে, ও তো জেনারেলাইজ করতে পারছি না দেখুন নিউ ডেটার ক্ষেত্রে। আন্ডার ফিটিংটা কি ট্রেনিং ডেটা সেটের উপরও কাজ করতে পারবে না, আর জেনারেলাইজ তো নয়, কারণ সে ট্রেনিং ডেটা সেটের উপর ফিট না হলে তার নতুন ডেটার উপর ফিট হবে কি করে, যে কোনো ডেটার উপর ফিট হবে কি। এটা একটা আমাদের ক্ষেত্রে খুব বড় অসুবিধা আছে এখানে। ট্রেনিং ডেটা সেট এবং টেস্টিং ডেটা সেটের উপর ডিপেন্ড করে ওভারফিটিং আন্ডার ফিটিং জেনারেট করার চেষ্টা করি। আরেকটা জিনিস আমি এখানে বলবো যে এই মানে ওভারফিটিং আন্ডার ফিটিং গুলোকে কিভাবে ওখান থেকে কি ওভারকাম করা যায়। এই যে আন্ডার ফিটিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে মডেল কমপ্লেক্সিটি, মানে মডেল অ্যাট্রিবিউটের সংখ্যাটা বাড়ালাম, নাম্বার অফ ফিচার আমরা ইনক্লুড করলাম অনেক বেশি করে, নয়েজটাকে আমরা রিডিউস করে দিলাম, বা আমরা ওই ইপক বলছি, ইপকটা আর কিছুই নয়, এটা আসলে ওই আমরা আমাদের যে এরর লেভেল সেটা কতটা আমি টলারেট করবো, সেই টলারেন্সটা আমি কিভাবে ঠিক করবো, এগুলো যদি আমি একটু ইনক্লুড করতে পারি তাহলে ওভারফিটিংটা বা আন্ডার ফিটিংটা থেকে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারি। একটু দেখে নিই আগে যে দুটো ছবি, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে সুপারভাইজ লার্নিং এর যে প্রবলেম গুলো পিলার, যে টার্ম গুলো আমরা জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে ওভারফিটিং অ্যান্ড আন্ডার ফিটিং অ্যান্ড টার্গেট ফাংশন, যেটা হাইপোথিসিস যে এফটাকে আমরা নিচ্ছি, যেটা টার্গেট ফাংশন বলি। টার্গেট ফাংশন মিনস আমরা কোন ফাংশন, অতগুলো তো হাইপোথিসিস অনেক f1 f2 থেকে fn পর্যন্ত ফাংশন ছিল, তার ভিতরে আপনি কোন ফাংশনটাকে আপনি আপনার মডেলের জন্য পিক আপ করবেন। জেনারেলাইজেশন বলে একটা টার্ম নিলাম, জেনারেলাইজেশনটা কিছুই না, যে ফাংশনটা আপনি নিচ্ছেন সেটা যে কোনো ডেটার জন্য সেটা যদি কাজ করতে পারে কনসিস্টেন্ট, তাহলে সেটাকে জেনারেলাইজড করতে, মানে নিউ ডেটার পথে যদি কাজ করতে পারে সেটা জেনারেলাইজ হিসাবে করবে।
ওভার ফিটিং আন্ডার ফিটিং আমরা অলরেডি করে নিচ্ছি। বায়াসটা আমি বলে নিচ্ছি। বায়াসটা হচ্ছে এই প্রতিটা অ্যালগোরিদম বিল্ড করা, অ্যালগোরিদমই বলি, অ্যালগোরিদম বিল্ড করার জন্য কিছু প্যারামিটার বা কিছু বলা যায় কি অ্যাসাম্পশন আমরা ধরে নিই, সেটা হচ্ছে এক ধরনের বায়াস। আমি খুব ছোট্ট এক্সাম্পল একটা বায়াসের মধ্যে জন্য দিচ্ছি। আমরা স্ট্যাটিস্টিক্সে অনেকেই আছে, এটা লিনিয়ার রিগ্রেশন যদি বলি y = a0 + a1x, তাহলে এখানে a0 1 এর ভ্যালু আপনি একটা প্রি ডিফাইন নেন, আমি ধরে নিচ্ছি প্রি ডিফাইন ভ্যালু একটা দিয়ে আমি স্টাডি করার চেষ্টা করি। এই প্রিডিফাইন ভ্যালুটা আমি একটা রেঞ্জও যদি দিয়ে থাকি কোন একটা মডেলের জন্য, তাহলে প্রিডিফাইন ভ্যালুটাই একটা ওয়ান কাইন্ড অফ বায়াস। ঠিক, ভেরিয়েন্সটা নিয়ে বলার কিছু নেই, ট্রেন মানে ভেরিয়েন্স আপনারা জানেন, আর মনে হয় এটা বলার কিছু আছে। ইমেজ দেখানোর চেষ্টা করছি আন্ডার ফিটিং এর, আন্ডার ফিটিং ভার্সাস ওভার ফিটিং। আমি ওই সেকেন্ড ইমেজটা ভালো হবে। এই ইমেজটা দেখুন, এই ইমেজটাকে আন্ডার ফিটিং খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দেখুন এটা অনেক ডেটা, মানে এটার ক্ষেত্রে আমরা জাস্ট অনেক ডেটা বাইরে থেকে গেছে। মানে আমি যদি দুটো ক্লাসে ভাগ করি, এটা দুটো আলাদা ক্লাস ছিল, এটা একটা ক্লাস আর এই দিকটা একটা ক্লাস, দুটো ক্লাসে আমরা ওটাকে বিল্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ডেটা বাইরে থেকে গেছে। এটার ক্ষেত্রে অনেকটা ফিট হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ফিট, বেস্ট ফিটিং যদি বলি আমরা। আবার এটার ক্ষেত্রে ওভার ফিটিং, একদম কমপ্লিটলি ক্লাসগুলো বের করেছি। তাতে কি হবে, আপনি নোভেল ডেটা দিলে, আপনি যখন নতুন ডেটা দিচ্ছেন, ও কিন্তু অনেক বেশি এরর তৈরি করবে, কারণ নতুন ডেটা তো এইভাবে সুন্দরভাবে ক্লাস বিল্ড করা নাও থাকতে পারে, তাহলে সেখানে ক্লাসিফিকেশনটা ফেলিওর হয়ে যেতে। তো এটা যদি আন্ডার ফিটিং হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের ওভার ফিটিং, তাহলে মাঝখানে থেকে আমরা বুঝি সেটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং বা বেস্ট ফিটিং। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে এটা এই দেখুন, এই মেশিন লার্নিং কেন পপুলার, এইটা আমরা ম্যাথমেটিক্যালি যদি বলতাম, দেখুন ম্যাথমেটিক্যালি এখানে এরর কম, তাহলে আমি বলবো তাহলে এটাকে আমি অ্যাকসেপ্ট করবো, এরর কম, সব এখানে এরর নেই, কিন্তু তাহলেও আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, তার কারণ এটা আমরা নতুন ডেটার ক্ষেত্রে এররটা অনেক বেশি দেয়। ম্যাথমেটিক্যালি টার্গেট এবং টেস্টিং ডেটার ক্ষেত্রে এটা ফাইন, খুব সুন্দর কাজ করছে। এখানে কি হয়েছে, ট্রেনিং ডেটা বেশি ছিল, ট্রেনিং ডেটাটা অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল এখানে, তার জন্য ওভার ফিটিং তৈরি করেছে। এখানে কি করেছে, ট্রেনিং ডেটা ইনফ্লুয়েন্স কম, দ্যাটস ওয়াই ইট ইজ আন্ডার ফিটিং। আর ইন অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং বা বেস্ট ফিটিং এর ক্ষেত্রে ট্রেনিং এন্ড টেস্টিং ডেটা বোথ হ্যাভ সাম ইনফ্লুয়েন্স, বোথ হ্যাভ দেয়ার ইনফরমেশন, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। একটু টার্ম আলোচনা করি, ক্লাসিফিকেশন রিগ্রেশন। আসলে দুটোই সুপারভাইজ লার্নিং, কিন্তু দেয়ার হ্যাভ ডিফারেন্স। ক্লাসিফিকেশন অলওয়েজ produces some discrete values, some finite values, whereas regression produces some numerical values, এই discrete values আমরা যাকে বলি কন্টিনিউয়াস ভ্যালু। আর একটা আমি বলবো যেটা ওই ক্লাসিফিকেশনে যেটা সব থেকে মানে আমরা যদি তাকে অ্যাকুরেসি স্টাডি করি, ক্লাসিফিকেশনকে আমরা সবসময় আমরা যে ওই ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকুরেসি দিয়ে আমরা এটাকে স্টাডি করতে পারি। রিগ্রেশন ক্ষেত্রে সেটা সাধারণত আমি একটু আলোচনা করবো। আমি জাস্ট যেটুকু বোঝানোর চেষ্টা করলাম সেটা একদম মেশিন লার্নিং, হোয়াট ইজ মেশিন লার্নিং, হাউ ইট ইজ ওয়ার্ক, হোয়াটস দ্য ট্রেনিং সেট, হোয়াট ইজ দ্য টেস্টিং সেট, হোয়াট ইজ ওভার ফিটিং, হোয়াট ইজ আন্ডার ফিটিং। এই টার্মগুলো আপনারা একটু পড়াশোনা করবেন, পড়াশোনা করে আমরা পরের ক্লাসে এগুলো একটু আলোচনা করব। তারপরে আমি আমাদের অ্যালগরিদমটা যাব। আমরা এখনো কোনো অ্যালগরিদমে যাইনি, আমি এখনো অ্যালগরিদমের আগে আমরা যা যা জিনিস থাকে সেগুলোকে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। আমরা এরপরে অ্যালগরিদমে যাব, রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপরে KNN, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট। এই অ্যালগরিদমগুলো আমরা ডেটা নিয়ে স্টাডি করি, ডেটা নিয়ে একদম ইন হ্যান্ড স্টেপ বাই স্টেপ কাম, মানে ক্লাসিক্যাল, এগুলো ক্লাসিক্যাল অ্যালগরিদম, সেগুলোকে আমরা পড়াশোনা করব। এটা সুপারভাইজের ক্ষেত্রে, আনসুপারভাইজের ক্ষেত্রে কে মিনসটা আমরা স্টাডি করব। আরো অনেকগুলো আছে, এগুলো করবো না মানে হচ্ছে, কে মিনসটা আমরা স্টাডি করবো। এবার একটু আমাকে কোশ্চেন করুন আপনারা। অ্যাকুরেসিটা আমরা পূর্ব শেষের দিকে, ওই কনফিউশন ম্যাট্রিক্স আমি অনেকগুলো টার্ম বলছি, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তো আমি সবার জন্য বলছি, এগুলো ভয় পাওয়ার কিছু কারণে। ওই যে আমরা রিকল, প্রিসিশন, আমি টার্মগুলো বলছি, অ্যাকুরেসি, কনফিউশন ম্যাট্রিক্সে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, সবগুলোই আমরা পড়াশোনা করি। হ্যাঁ, বলুন, কিছু কোশ্চেন থাকলে আমাকে বলুন। দিশা, কিছু কোশ্চেন আছে দিশা? স্যার, তো বলছি যে আপনি যেটা বললেন যে এই ওভারফিটিং বা আন্ডারফিটিং, এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যে ট্রেনিং ইজ টু টেস্টিং, এই যে রেশিওটা, কতটা আমরা ট্রেনিং এ নেবো আর কতটা টেস্টিং এ নেবো, এটা আপনি যেটা বললেন যে কে-ফোল্ড ক্রস ভ্যালিডেশন বলে একটা টেকনিক আছে, এটা দিয়ে আমরা করতে পারি। আমরা দুটো সেট আইডেন্টিক্যাল না হলেও সিমিলার থাকতে হবে। শিওর, আমি একটাই সেট ছিল আমার কাছে, ডেটা সেটটা, সেই একটা সেটকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ট্রেনিং, একটা টেস্টিং সেট। মানে আপনি এরকম দেখবেন না যে আমি ওই কিছু ফিচার ট্রেনিং সেটে আছে আবার কিছু ফিচার টেস্টিং সেটে নেই, তাহলে আমি সেরকম ডেটা সেটের উপর আমি কোনো মডেলই বিল্ড করতে পারবো। তার জন্য আমার ডেটা প্রি প্রসেসিং স্টেপ থাকবে, ডেটা প্রি প্রসেস করে তাকে ইউনিফর্মালাইজেশন করবো, তারপরে ট্রেনিং এন্ড টেস্টিংটা ইউজ করবো।
বুঝতে পারছি অনুপম? সোহিনী? হ্যাঁ স্যার, বলছি ওই নয়েজি ডেটা মানে কি এরর, মানে এরর ওই জিনিসটা বোঝাচ্ছে, ওটা একবার বুঝিয়ে হ্যাঁ, দেবেন? ওটাই এরর মিন নয়েজি মানে মানে যে ডেটা সেটটার যে ডেটা পয়েন্ট গুলো আছে, যে ডেটা ভ্যালু গুলো আছে, সেগুলোর কোনো ইনফরমেশন নেই, সেটা রিলেভেন্ট নয়। সেটা নয় যে আমি বললাম যে আমরা একটা অ্যাট্রিবিউট নিচ্ছি নেম, নেমের জায়গায় আপনার নাম থাকলো, তারপরে হয়তো ধরুন বা কিছু ধরুন অ্যাপেল আর ধরুন অরেঞ্জ থাকলো, তাহলে আমাদেরকে আমরা যদি অ্যাপেল অরেঞ্জটাকে ফ্রুট না করে কোনো নাম ভাবি, তাহলে ঠিক ইটস ওকে ফাইন। আর যদি আমি এটা একটা নেম বলি, তাহলে আমাকে জাস্টিফিকেশন করতে হবে আসলে আমি এখান থেকে একটা ক্লাসিফিকেশন করছি, মেল ফিমেলের ক্লাসিফায়ার তৈরি করার চেষ্টা করেছি, ধরুন টেক্সট অ্যানালাইসিস করে তো এখন করা হয়, তাহলে সেখানে আমার কাছে এই অ্যাপেল আর ফ্রুটটা আমার কাছে নয়েজ ডেটার মতো ট্রিট হবে, যদি এটা ফ্রুট হিসাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, ডেটা সেট। আচ্ছা। পৌলবী আজকে কিছু কোশ্চেন করেন, আমি জানি না। আর কিছু কোশ্চেন আছে? শাশ্বতী? স্যার ওভারফিটিং আন্ডারফিটিং ব্যাপারটা আরেকবার একটু বলবেন? আমি বলতে চাইছি, যখন একটা ডেটা সেটের উপর দাঁড়িয়ে একটা মডেল মানে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন তৈরি করার পরে দেখলাম ওইটা নতুন ডেটা সেটের উপর ও ভালো কাজ করতে পারছে না, এরর দিকে। এটা দুটো কারণে হতে পারে, একটা ওভারফিটিং এর জন্য হতে পারে, একটা আন্ডারফিটিং এর জন্য হতে পারে। ওভারফিটিংটা হচ্ছে ট্রেনিং সেটে এত বেশি আমি নিয়েছি যাতে মডেলটা ট্রেনিং এর জন্য ভালো, ফাইন, কিন্তু টেস্টিং এর জন্য মানে ট্রেনিং এন্ড টেস্টিং এর জন্য ফাইন, কারণ ট্রেনিং টেস্টিং এর জন্য ওকে, কারণ ওই ডেটা সেটের জন্য। কিন্তু আমি যখন নতুন ডেটা সেট ওখানে আমি টেস্ট করতে চাইছি, সেখানে কিন্তু এরর অনেক বেশি তৈরি করছে। এটা হচ্ছে ওভারফিটিং। আর আন্ডারফিটিং যখন আমি ট্রেনিং এর জন্যই বিল্ড করছি, কিন্তু সেটা এরর তৈরি করছে না। ট্রেনিং এর জন্য বিল্ড করে টেস্টিং এর উপর আমি যখন টেস্ট করছি ওই ফাংশন, আমি বাইরে নতুন ডেটা দিচ্ছি না, ট্রেনিং এন্ড টেস্টিং এর ভেতরেই আমি যখন চেক করার চেষ্টা করছি, সেখানে অনেক এরর তৈরি করছি। দ্যাট মিনস আমার মডেলটা অনেক বেশি আন্ডারফিট হয়ে ফিট হয়। বোঝা গেছে? আচ্ছা। ওভারফিটিং মানে আমাকে বাইরের ডেটার উপর আমি ওকে ফিট করার চেষ্টা করছি, আর আন্ডারফিটিং মানে ওই ট্রেনিং টেস্টিং ডেটার উপরই ফিট করার চেষ্টা করছি, কিন্তু সেখানে কিছুতেই আমি এররটাকে রিমুভ করতে পারছি না। দ্যাটস মিন দিস ইজ আচ্ছা বুঝেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। পারমিতা? আচ্ছা, আমি একটা দেখতে পাচ্ছি আপনার লাস্ট ক্লাসে 20, আজকেও 20+, কিন্তু আমাদের আরো স্টুডেন্টরা নেই, আমাকে ইনফর্ম করতে হবে কারা আছে কারা নেই। আমি একটু পার্সেন্টেজ চাইছি, কিভাবে নেওয়া যেতে পারে সাজেস্ট করতে পারেন কেউ? এই পার্সেন্টেজটা আমরা কিভাবে নিতে স্যার পারি? বলছি একটা কোয়েশ্চেন আছে। বলুন। হ্যাঁ, বলছি যে আমরা ন্যাচারালি ক্লাস্টারিং এর ক্ষেত্রে আনসুপারভাইজড যে লার্নিং মেথড সেটা ইউজ করে থাকি, আর সুপারভাইজডটাও মানে করি কিছু কিছু ক্ষেত্রে। বলছি আমরা কি সেমি সুপারভাইজড লার্নিং মেথডটাও ইউজ করতে পারি ক্লাস্টারিং এর ক্ষেত্রে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন করবো না, নিশ্চয়ই, কেন হবে না, আচ্ছা ঠিক আছে। নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই। একটু পার্সেন্টেজ নিতে চাইছি, আপনারা যদি কেউ সাজেস্ট করেন যে আমি কিভাবে পার্সেন্টেজটা নিতে পারি। আমি আপনাদের অনেককে পাচ্ছি না, এটা একটা ইনপুট আমাকে তো রাখতে হবে। গুগল ফর্ম ক্রিয়েট করে করতে পারেন। গুগল ফর্ম ক্রিয়েট করে এখানে কাস্টমার রেখে দিলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি একটা ক্রিয়েট করেছিলাম, দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার। আমি রেখে দিচ্ছি। ওকে, হ্যাঁ রেখে দেবো, আপনার ওখানে পার্সেন্টেজটা ঢোকার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। স্যার পাইনি ঠিক আছে, স্যার স্যার। আগের ফর্মটা। না, আগে আমি আপডেট করা হয়নি, আমি একটা তৈরি করেছিলাম, তাহলে আমি দেখে নেবো। ঠিক আছে, তাহলে পরের দিন সেভাবেই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ছুটি হোক আমাদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম।